মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো। যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছে মিল্টন। অঙ্গ বিক্রি করতেছি আমি, তো কোথায় করছি, কার কাছে করছি, কোন হসপিটালে করছি? অঙ্গ তো কাইটে ব্যাগে করে নিয়ে আরেক জায়গায় বেচা যাবে না বাজারে, সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি, আমি তো অপরাধমূলক কাজে, কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না। তার অপরাধ কত দূর প্রসারিত হয়েছে, চলুন অপরাধ বিক্রির গল্পে এবার যাওয়া যাক। সে যখন বাড়িতে ছিল, পড়াশোনা করত, তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে, পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে যে ব্যক্তি সবচেয়ে বেশি সমালোচিত এবং তিনি একসময় ছিলেন আলোচিত ব্যক্তি, অথচ এখন তিনি সমালোচিত হচ্ছেন। কেন তিনি সমালোচিত হচ্ছেন? আপনারা অবগত আছেন যে চাইল্ড অ্যান্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার, তিনি মানুষের বন্ধু হিসাবে পরিচিত। তার ফেসবুকে ব্যাপক সমাগম। তিনি মানব সেবায় একজন বাংলাদেশের অন্যতম মানবসেবী, মানবপ্রেমী যাকে আমরা চিনি। কিন্তু তার মানবতার আড়ালে রয়েছে এক কালো অধ্যায়, এক কালো জগৎ। তিনি অসহায় হতদরিদ্র মানুষেরকে তার বৃদ্ধাশ্রমে নিয়ে কিডনি বিক্রি করে দেন। তার সকল অপকর্ম একে একে বেরিয়ে আসছে, এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ, আবেগপ্রিয় মানুষ, যারা এই মিল্টন সমাদ্দারকে সহজে বরণ করে নিয়েছিলেন এবং ভেবেছিলেন সে একজন মানবপ্রেমী। কিন্তু মানব প্রেমের আড়ালে এরকম জঘন্য কাজ তিনি করবেন, সেটি আমাদের কল্পনায়ও ছিল না। এবং তার সকল অপরাধের সঠিক তদন্তের মাধ্যমে তার সঠিক বিচার হোক, তার বিচার হবে, এটাই এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই চাচ্ছেন তার কঠোর বিচার হোক। দর্শক শ্রোতা, তিনি কিভাবে ধরা খেলেন, কিভাবে তার মানব প্রেমের নামে কালো অধ্যায়ের আসল রহস্য বেরিয়ে এলো, এই চাঞ্চল্যকর তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গ দেবেন। সেবার নামে আসলে কি দিচ্ছে মিল্টন সমাদ্দার? এক টকশোতে বলছে ৩৫ লক্ষ টাকা চিকিৎসার কাজে ব্যয় করে তিনি। আবার বলছেন 14 থেকে 15 লক্ষ টাকা শুধু মুখে খাওয়ার ওষুধে ব্যয় হয়। 35 লাখ থেকে 40 লাখ 45 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। আমাদের শুধু মুখে খাওয়ার ওষুধ লাগে 14 থেকে 15 লাখ টাকা। আমাদের শুধু মুখে খাওয়ার ওষুধ লাগে 14 থেকে 15 লাখ টাকা। এটিএন বাংলার নিউজে যখন ধরলো, তিনি বললেন তার আশ্রমে কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় না। তাতে আপনার আমার কি? 100 কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য, সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে? তাদের জন্য খরচ কেন করা হবে না? আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে? এখানে যারা ভর্তি রয়েছে তারা অসুস্থ হলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট করি না, আমরা পরিচর্যা করি। অসুস্থ হলে পরিচর্যা করি আমরা, শুধু আমরা ট্রিটমেন্ট দিই না। কারণ এই অজ্ঞাত মানুষগুলোকে কোন হসপিটালে ভর্তি নেয় না। একদম মুমূর্ষু হয়ে গেলে, অসহায় হয়ে গেলে কোথায় নেন না? তাহলে তার সে সুস্থ হয় কিভাবে? এখানেই সুস্থ হয়, এখানেই রাখি। আমরা জানি একটা লোক অসুস্থ হইলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হতে পারে, তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে। বিভিন্ন হসপিটালে চিকিৎসা করাই না, আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? এভাবেই মারা যায়। কোনো অপারেশন করা হয় না, কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় না। এবং বলছেন এখানে শুধুমাত্র পরিচর্যা করা হয় এবং পরিচর্যা করতে করতেই একটা রোগী মারা যায়, কোনো হাসপাতালে নেওয়া হয় না। তাহলে কোটি টাকা মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টের থেকে কী লাভ? আরেকটা ভিডিওতে মিল্টন সমাদ্দার বলছে সে কাউকে মারে নাই। সেই বক্তব্যের একটু আগেই সে বলেছিল সে মারপিট করেছে। আপনারা এই ভিডিওটা দেখেন, সে আসলেই
মারপিট করেছে কিনা। আমাদের প্রশ্ন এই জায়গায় নয়। মিল্টন সমাদ্দার আরেক জায়গায় বলেছে তার বিরুদ্ধে যে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ, এবং ওই ইমাম যিনি বলেছেন রুগীর শরীরে বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া আছে, এই খবরটি ভিত্তিহীন, এটা মিথ্যা এবং গুজব। অথচ তিনি আরেকটা ভিডিওতে স্বীকার করছেন রাস্তাঘাটে পড়ে পাওয়া এই সকল রুগীর শরীরে কাটাছেঁড়া থাকতেই পারে। তার মানে তিনি প্রথমে অস্বীকার করলেন যে এই সব রুগীর গায়ে কোনো কাটাছেঁড়া নাই, আবার তিনিই বলছেন যে কাটাছেঁড়া থাকতেই পারে, কেন রাস্তাঘাট থেকে তুলে নেওয়া হচ্ছে। মিথ্যা বলছে, মিথ্যা বলছে। সেগুলো ড্রেসিং করতে করতে দাগ হবে না? ড্রেসিং এর দাগ আর অপারেশনের দাগ কি এক? অপারেশনের দাগ আপনি দেখছেন না, তাহলে আপনি বললেন কেন ওটা অপারেশনের দাগ? তাহলে যে বলছে সে কি ভুল বলছে? ভুল বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। মিল্টন সমাদ্দার কেন এই মানবিক কাজ করছেন? নিজের বাবাকে যে মারপিট করছে সে অন্যের বাবাকে কেন সেবা করছে? আসেন আমরা একটু তার বক্তব্য শুনি। বুস্ট করি অন্যায়টা কোথায় করতেছি। আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচার, আমি একটা রেভিনিউ আয় করি। রেভিনিউ আয় করে আমি যদি 4-5টা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করে দেই, দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি, আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই, এটা তো অন্যায় করি নাই। আমি বলি আমাদের সব পোস্টই মোটামুটি। এই বক্তব্যে মিল্টন সমাদ্দার বলছে সে ফেসবুকে বুস্ট করে, সেখানে কিছু খরচ করে এবং তার বিনিময়ে কিছু আয় হয়। দেখেন আবারও শোনেন, সে খরচ করে বিনিময়ে তার কিছু আয় হয়। এই লাইনটা আপনারা শুনতে বুঝতে পারবেন যে মিল্টন সমাদ্দার নিজের বাবাকে মারপিট করলেও কেন অন্যের বাবা মাকে সেবা যত্ন করার তার এত আগ্রহ। আমাদের প্রশ্ন সেখানে না। মিল্টন সমাদ্দারের কাছে তার দাবি করা হিসাব অনুযায়ী 1 কোটির বেশি টাকা আছে, যদিও প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট, বিকাশ স্টেটমেন্ট, নগদ স্টেটমেন্ট অনুযায়ী সে সংগ্রহ করে 1 কোটির উপরে টাকা। তাহলে 12 মাসে কত কোটি টাকা আয় হয়? সে কিন্তু কোনো চিকিৎসা করে না, এটিএন বাংলার খবরে বলেছে। শুধুমাত্র যদি খাওয়ায় তাহলে 200 জন মানুষের মাসিক খাবারের ব্যয় কি 1 কোটি টাকা? আপনাদের কাছে প্রশ্ন করছি। এবং যেই মানুষগুলো এখানে আশ্রয় দিল সেই মানুষগুলোকে কোনো চিকিৎসা দেওয়া হয় না। দেখেন তাদেরকে কোনো হাসপাতালে নেওয়া হয় না, এটা আমাদের স্টেটমেন্ট না, সে নিজেই বলছে যে কোনো হাসপাতালে তাদেরকে নেয় না। আসলেই কি একটা রুগীকে যদি কেউ হাসপাতালে নিতে চায় তাকে কি সেই হাসপাতাল নেয় না? আমি আরেকটা ভিডিওর একটা অংশ দেখাবো আপনাদেরকে, যেখানে দেখলে বুঝতে পারবেন যে একটা বড় ফাঁকি আছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই ভিডিওতে তাকে যখন এটিএন বাংলার সাংবাদিক বলছে আপনি আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন, আমরা ট্রিটমেন্ট করি, আমরা পরিচর্যা করি। সে প্রথমে বলতে লেগেছিল হ্যাঁ আমরা এখানেই চিকিৎসা করাই। তার এই ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট করি না, আমরা পরিচর্যা করি। পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা, শুধু আমরা ট্রিটমেন্ট দিই না। কারণ এই অজ্ঞাত মানুষগুলোকে কোনো হসপিটালে ভর্তি নেয় না। একদম মুমূর্ষু হয়ে গেলে, অসহায় হয়ে গেলে কোথায় নেন না? তাহলে সে সুস্থ হয় কিভাবে? এইখানেই বেডেই সুস্থ হয়, কিভাবে? এখানেই রাখি। আমরা জানি একটা লোক অসুস্থ হইলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হইতে পারে, তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে। বিভিন্ন হসপিটালে চিকিৎসা করাই না, আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? এভাবেই মারা যায়। তাহলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট করি না। তার মানে মিল্টন সমাদ্দার একটা কিছু করে যা লুকাতে যাচ্ছে। সে এখানেই তার অপারেশনের ব্যবস্থা আছে, সার্জারি ব্যবস্থা আছে, এবং সে এটা করে এবং সে সেটা লুকাতে চাচ্ছে, এড়িয়ে যেতে চাচ্ছে। কেন লুকাতে চাচ্ছে আমার প্রশ্ন। আমাকে যদি জিজ্ঞাসা করেন তারেক ভাই আপনি বলেন যে এই যে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি সত্য কিনা। ভাই, রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি মসজিদের হুজুর যিনি দাফন কাফনে জড়িত তিনি এই সাক্ষীটা দিয়েছেন, আমার সাক্ষী নয়। এবং তিনি যখন মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসা করেছেন যে রুগীর এই যে কিডনির জায়গায় কাটা কেন, বুকে কাটা কেন, তখন থেকে মিল্টন সমাদ্দার আর রুগীকে আর সেই দাফনের জন্য মৃত মানুষগুলোকে সেই হুজুরের কাছে আর দেয়নি। এরপর থেকে সে কি করে, তার
সেই আশ্রমের ভিতরেই গোসল করায়ে সেখানেই জানাজা নামাজ করায় 2-3 জন মিলে, তারপরে সেটাকে কবর দিয়ে দেয়। এই বিষয়টি দ্বারা কি প্রমাণিত হয়? আপনাদের কাছে প্রশ্ন করছি, কেন মিল্টন সমাদ্দার এই লাশগুলোকে আর ওখানে দাফনের জন্য দিল না? কেন এই প্রশ্ন করাতে মিল্টন সমাদ্দার সেখান থেকে পিছিয়ে এলো? এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। আরেকটি বিষয়, এই যে লাশ চুরির বিষয় অথবা এই যে অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়, আপনাদেরকে আমাকে যদি জিজ্ঞাসা করেন, তারেক ভাই আপনার কাছে এই বিষয়ে কোনো এভিডেন্স আছে কি না? আমার কাছে একটা এভিডেন্স আছে। সেই এভিডেন্সটা আমি নিজে সাক্ষী। আমি আমার একটা টিম নিয়ে গিয়েছিলাম এই মিল্টন সমাদ্দারের আশ্রমে। সেই টিমে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম একজনের একটা অংশে অপারেশন করা, একজনের হাত অপারেশন করা, একজনের মাথার অপারেশন করা। তাও মাথার অপারেশনটা কেমন অপারেশন করা? মাথার খুলিটা নাই, আমি যেটা আগের ভিডিওতে বলেছি, সেই অপারেশনটা সেই চাইল্ড কেয়ারে করেছে। চাইল্ড কেয়ারে মাথার খুলি, এরকম ক্রিটিক্যাল অপারেশন সেখানে করেছে। মিল্টন সমাদ্দার এই বিষয়ে এড়িয়ে যেতে পারে, যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আমি আমার মতো, আমার সঙ্গে সেদিন আরও 10 জন ছিল আমার গণ অধিকার পরিষদের সহযোদ্ধা, তাদেরকে এক জায়গায় করে আমি সেই সাক্ষী দিতে পারবো যে আমরা দেখেছি সেই দিন ওইখানে অপারেশন করা বেশ কিছু রুগী ছিল এবং মিল্টন সমাদ্দার বলছে সেখানে কোনো অপারেশন করা হয় না। তাহলে মিল্টন সমাদ্দারের গোপন অপারেশন জায়গাটি কোথায়? এটা কালবেলার একটা নিউজে এবং পত্রিকায় এসেছে এবং আরও বেশ কয়েকটা গণমাধ্যমের জায়গায় এসেছে। সেখানে একজন চিকিৎসক নিয়মিত অপারেশন করেন, তার সেই চিকিৎসকের আইডি নাম্বার ব্যবহার না করে। আমার প্রশ্ন হলো, চিকিৎসকের আইডি নাম্বার কেন ব্যবহার করবে না? আরেকটি বিষয় আছে, মিল্টন সমাদ্দার হাইকোর্টে রিট করেছেন যে তাকে যেন কবরস্থানে দাফন করতে না হয়। ভয়ঙ্কর একটা বিষয়। কবরস্থানে দাফন করতে মিল্টন সমাদ্দারের সমস্যা কোথায়? মিল্টন সমাদ্দার চায় নিজের মতো করে যে কোনো এক জায়গায় মাটিতে পুঁতে ফেলতে। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, নিজের মতো করে যে কোনো এক জায়গায় মাটিতে পুঁতে ফেলতে পারলে মিল্টন সমাদ্দারের সুবিধা কোথায় হয়? হ্যাঁ, যদি কোনো একটা লাশের অঙ্গ প্রত্যঙ্গ কাটাছেঁড়া করা হয়, চুরি করা হয়, তাহলে তড়িঘড়ি করে একটা অনুমোদনহীনভাবে কোনো একটা লাশ কবর দেওয়া জরুরি হয়ে পড়ে। আর এই জন্যই মিল্টন সমাদ্দার হাইকোর্টে রিট করেছেন যে উনি কবরস্থানে নয়, উনি নিজের মতো করে কোনো এক জায়গায় দাফন কাফন করতে চান। এই জায়গাটা মিল্টন সমাদ্দার আইনি লড়াই পর্যন্ত লড়েছে। আর সবচেয়ে মিল্টন সমাদ্দারের গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটি হলো সে প্যান বানিয়েছে, মুতার জায়গা করে রেখেই বানিয়েছে। ভয়ঙ্কর একটা কথা। তার মানে সে প্রতারণা করেছে, সেই প্রতারণাগুলো যদি ধরা না পড়ে, যেন ধরা না পড়ে সেজন্য সব ব্যবস্থা করে রেখেছে, ডকুমেন্টস করে রেখেছে, কাগজ করে রেখেছে, কিন্তু তারপরেও ধরা পড়েছে। ধরাটা পড়েছে কোথায়? 900 লাশ সে দাফন কাফন করেছে, তার মধ্যে মাত্র 65টি লাশের দাফন কাফনের হিসাব রয়েছে। বাকিগুলো কোথায় দাফন কাফন করেছে আমার প্রশ্ন। সে কিন্তু 900 লাশের জন্য ডোনেশন সংগ্রহ করেছে এবং যখন সে ধরা খাওয়ার পরে সে বলছে যে কিছু কিছু লাশ পরিবারই নিয়ে গেছে। এখন আমার প্রশ্ন, কিছু কিছু লাশ যদি পরিবারে নিয়ে যায় তাহলে মিল্টন সমাদ্দার দাফন এবং কাফন করলো কিভাবে? এই কথার জবাব আপনারা আমার কাছে দিবেন। পরিবার যদি নিয়ে যায়, আর পরিবার নিয়ে গেছে, ধরেন 65টি লাশের হিসাব পাওয়া গেছে, বাকি 900-900-র মধ্যে মানে 800 সামথিং লাশের হিসাবই নাই। এতগুলো লাশ পরিবার নিয়ে গেছে, এতগুলো লাশ পরিবার নিয়ে গেল। যেই পরিবার একটা বৃদ্ধকে মানে কোনো খোঁজ খবর নেয়নি, আবারও বলছি, যেই পরিবার একটা বৃদ্ধের খোঁজ খবর নেয়নি, ফেলে রেখেছে, সেই পরিবার জীবিত মানুষের খোঁজ খবর নিল না, আর মৃত মানুষের লাশ এখান থেকে নিয়ে গেল। এই প্রশ্নগুলোর জবাব মিল্টন সমাদ্দার কিভাবে দেবে? আমাদের অনেকগুলো প্রশ্ন, অনেকে আমাদেরকে বলছে প্রমাণ দেন, প্রমাণ দেন, প্রমাণ দেন। যেই কথাগুলো এখানে বললাম, মারপিটের বিষয়টি নিজে স্বীকার করে নিজে অস্বীকার করলো তার বক্তব্যে, এটা কি আপনাদের কাছে প্রমাণিত হয়েছে? আচ্ছা, এটা বাদ দিলাম, আমি এই ভিডিওটি একটু দেখাই দিচ্ছি। এই ভিডিও দ্বারা মারপিটের বিষয়টা কি প্রমাণিত হয়? আপনাদের কাছে বলছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার বিষয় হলো তার যে বক্তব্য, সেই বক্তব্যে 900টি সে দাবি করেছে, সেটা ফেসবুকে আপনারা সবাই দেখেছেন, এবং কবরস্থানের নথি পাওয়া গেল 65টি। এটা দ্বারা কি প্রমাণিত হয় এখানে একটা হিসাবের গরমিল আছে? একটা গেল। তারপরে
সে বলছে সেখানে কোনো অপারেশন করা হয় না, চিকিৎসা করা হয় না। আবার সে আরেকটা বক্তব্যে বলছে যে প্রতি মাসে 30 থেকে 35 লক্ষ টাকা চিকিৎসা কাজে ব্যয় হয়। ভালো করে শুনেন কিন্তু। এবং শুধু মুখে খাওয়ার ওষুধ 14 থেকে 15 লক্ষ টাকা। তাহলে 14-15 লক্ষ টাকার দামি ওষুধ, যেটা মানে 50 থেকে 100 জন মানুষকে সে খাওয়ায়, এই দামি ওষুধ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া সে কিভাবে খাওয়ালো? সে কিন্তু বলছে কোনো হাসপাতালে নেওয়া হয় না এই আশ্রমের কাউকে, এবং চিকিৎসা ছাড়া এখানেই মারা যায়। তার নিজের মুখে কথা শোনেন। তাহলে চিকিৎসা ছাড়া যদি এখানেই মারা যায়, শুধুমাত্র যদি পরিচর্যা করা হয়, তাহলে 14-15 লক্ষ টাকা মুখে খাওয়ার ওষুধ কই থেকে আসলো? মিল্টন সমাদ্দার এই কথার উত্তর দিতে পারবে? আমি সমস্ত ক্লিপ এখানে আস্তে 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 দিয়ে দিচ্ছি, আপনারা এক নাগারে দেখে নেবেন। আমার কথা ভাই, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিবেচনা করে না, প্রতারণাগুলো সামনে আসলে বলে ভালো কাজ করলে এরকম সবাই বাধা দেয়। ভাই, একটা মানুষ ভালো কাজ করলে আমার কি ঠেকা আমি বাধা দেব? আমাদের সমস্যাটা কোথায়? অসহায় মানুষগুলো এত ঘর বাড়ি পায় না, নিজের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই শহরের অনেক মানুষ রাস্তায় প্রতিদিন সকালে ঘুমায়, রাতে ঘুমায়, সকালে ঘুম থেকে ওঠে, সারাদিন ভিক্ষা করে খায়। অনেক মানুষ রয়েছে। সেই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার নাম করে একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে সেখানে তার কিডনি বের করে নেওয়া, বিচি বের করে নেওয়া, ফুসফুস বের করে নেওয়া, অথবা চোখ উঠায় নিয়ে বিক্রি করে দেওয়া, এই কাজগুলোকে কিভাবে দেখছেন? এখন বিষয় হলো আমাদের বেসটা কোথায়? যে ধরেন এখন মিল্টন সমাদ্দার বলতে পারে যে লাশগুলো নিয়ে ময়নাতদন্ত করেন। ধরেন ইমিডিয়েটলি 2 সপ্তাহ আগে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আপনি তুলে দেখতে পারবেন যে এই লাশে মানে এরকম কিডনি আছে কিনা। কিন্তু 2 সপ্তাহের মধ্যে যদি এরকম কোনো ক্রাইম না করে, তাহলে তো আমি মিল্টন সমাদ্দারের এই কিডনি বিক্রির বিষয়টা অভিযুক্ত প্রমাণ করতে পারবো না। সম্ভব না। কেন সম্ভব না? কারণ এটা তো কোনো হাসপাতালে নিয়ে করা হয়নি, তার নিজস্ব গোপন অপারেশন সেন্টারে এটা করা হয়েছে। তাহলে আমার বেসটা কোথায়? আবার ওই হুজুরের কাছে যেতে হবে, যেই হুজুরের বলেছে তার লাশগুলোতে কাটাছেঁড়া পাওয়া গেছে, এবং সেই জায়গায় যেতে হবে যে মিল্টন সমাদ্দার প্রথমে বলল যে কোনো লাশ কাটাছেঁড়া করা হয়নি, এই দেখেন আবার বলেন, এবং সে আবার বলছে এই লাশগুলো কাটাছেঁড়া থাকতেই পারে। একটা প্রশ্ন রেখে শেষ করব। সে বলেছে কোনো সাংবাদিক গণমাধ্যম কর্মী পারলে প্রমাণ করুক এই ঢাকা শহরে তার গাড়ি বাড়ি আছে, অথচ সেম একই ভিডিওর মধ্যে সে বলে ফেলেছে সে একটা গাড়ি কিনেছে। আর একটা জিনিস ভুলে ফেলেছে যে বড় বড় ডাক্তারদেরকে নিয়ে আসতে হয় গাড়িতে করে। আমার প্রশ্ন, তার হাসপাতালে, তার বৃদ্ধাশ্রমে চিকিৎসার ব্যবস্থা নাই, অপারেশন থিয়েটার নাই, চিকিৎসা দেওয়া হয় না, তাহলে বড় বড় ডাক্তাররা কই যায়? কোন সেই বড় ডাক্তার, তার পরিচয় আমরা জানতে চাই। আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলি, চ্যালেঞ্জ, যে আমার বাংলাদেশের ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেখান, নিজের নামে একটা গাড়ি দেখান। কার নামে আছে? কারো নামেই নাই। কারণ বলছেন নিজের নামে নাই, তাহলে আপনার সম্পদগুলো আপনি কার নামে করছেন? কারো নামেই করি নাই। যদি আমি ব্যবহার করিও থাকি, দামি গাড়ি যদি আমার থেকেও থাকে, নাই তারপরে যদি থেকে থাকে, সেটা আমার অপরাধ কথা। আমি ব্যক্তিগতভাবে 6 লাখ টাকা নিজের ইনকাম করি। আমার মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি আছে, এবং আমার মিল্টন হোম এন্টারপ্রাইজ নামে মেডিকেল সরঞ্জামের আছে, যেটা আয় মাসে 6 লাখ টাকা। এবং আমার ফেসবুকের কথা বললাম, তো সেইখানে যদি আমি একটা লোন করে গাড়ি কিনি, বা আমার অ্যাম্বুলেন্স আছে, পিক আপ আছে, আমারও গাড়ি আছে, বিভিন্ন বড় বড় ডাক্তার যদি নেওয়া লাগে বা কোনো আমার দ্রুত যাওয়া আসার জন্য আমরা একটা প্রাইভেট কার নিয়েছি সাদা। আমি একটা গাড়ি দেখান, কার নামে আছে? কারো নামেই নাই। কারণ বলছেন নিজের নামে নাই, তাহলে আপনার সম্পদগুলো আপনি কার নামে করছেন?